আমি চোখের পানি মুছে মনির হাত ধরে বললাম, কিচ্ছু হবে না মনি, আমাদের পরিবারের আর এসবের জন্য তোমার বা ইভান ভাইয়ের কারোই কোনো দোষ নেই। কেউ দায়ী না, আমি নিজেই এর জন্য দায়ী। আর তার জন্যই পানা আমার থেকে প্রতিশোধ নিতে এসেছিল। মণিমা আজকে জড়িয়ে ধরল, কপালে চুমু দিয়ে বলল, পান্না যেটা প্রাপ্য ছিল সে শাস্তি পেয়েছে। তবে আমার ভয় আবার কেউ প্রতিশোধ নিতে আমার পরিবারে ক্ষতি না করে দেয়। আমি মণিমার হাত শক্ত করে ধরে বললাম, কিছু হবে না মণি, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, তুই একটু রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বলে মণিমা চলে গেলেন। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশে পূর্ণচাঁদ দৃশ্যমান, মিটমিট করা শত তারার সমষ্টি আকাশ ছেয়ে আছে। বাগানের চারিপাশে সারি সারি হয়ে থাকা দেবদারুণ গাছে পাতাগুলোকে নাড়িয়ে দিয়ে শীতল বাতাস চোখ মুখে আছড়ে পড়ছে। জীবনের কঠিন সত্যগুলো এভাবে জানতে পেরে সবকিছু কেমন যেন আগোছালো লাগছে। ইভান ভাই আমার জন্য এত কিছু করেছেন, তবু আমি ওনাকে দিনের পর দিন আঘাত করেছি। সত্যি খুব খারাপ লাগছে। আমি ভাবলাম ভালো লাগাটা আমার দিক থেকে প্রথম সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। ভালো লাগা, ভালোবাসা দুটি ওনার দিক থেকে শুরু হয়েছে। ওনার ভালোবাসার গভীরতা হয়তো কখনো কল্পনা করতে পারিনি আমি, আর হয়তো কোনোদিন পারবও না। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম নামক বস্তুটা কিছুতেই চোখে নামলো না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। ইভান ভাইয়ের রুমে এসে ওনাকে না পেয়ে ছাদে চলে আসলাম। সিঁড়ি বেয়ে ওপরে এসে বাঁদিকে কোণটায় তাকাতে ইভান ভাইকে দেখতে পেলাম। রেলিংয়ের উপর হাত রেখে সামনের দিকে তাকিয়ে আছেন। মাঝে মাঝে নকটিনের ঘন সাদা ধোঁয়া ওড়াচ্ছে। আমি দুহাত এগিয়ে যেতেই অবাক হলাম। প্রায় ১০-১২টা পোড়া সিগারেট নিচে পড়ে আছে। আমি ধীর পায়ে ওনার কাছে এগিয়ে গেলাম। হালকা শীতল বাতাস গায়ে লাগা লোমগুলো শিরশিরে উঠছে। ওনার পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, বেশি স্মোক করলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। ইভান ভাই আমার দিকে একবার তাকালেন, তাচ্ছিল একটা হাসি দিয়ে বলে উঠলেন, এমনিতে প্রতিটা দিন মৃত্যু যন্ত্রণায় ভোগ করেছি। ওনার কথায় বুকের ভিতর চিন চিন ব্যথা অনুভব করলাম। কবে থেকে সিগারেট নেশা ধরেছেন? ওনার এক বাক্য উত্তর, যেদিন থেকে তোর নেশা ভোলার চেষ্টা করছি। আমি ভুরু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে একবার তাকালেন, তারপর দ্রুত দুইবার চোখের পলক ফেলে বলে উঠলেন, মানে? অস্ট্রেলিয়াতে যাওয়ার পর? আমি ওনার দুই আঙ্গুলের মাঝে ধরা পড়া সিগারেটটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আজ থেকে আপনি আর স্মোক করবেন না। এই অন্যায় আবদারটা করার জন্য এক্ষুনি হয়তো গালে একটা ভারী কিছু পড়বে ভেবে নিচের দিকে তাকিয়ে রইলাম। বেশ কিছুক্ষণ তো কিছুই শব্দ না পাওয়ায় আর চোখ ওনার দিকে তাকালাম। উনি নিচের দিকে তাকিয়ে হালকা হেসে আবারও সামনের দিকে তাকালেন। আমার দৃষ্টি ওনার মুখে আটকে আছে। ভরাট কপালে ছড়িয়ে দেওয়া চুলগুলো হালকা বাতাসে নড়ছে। পুরো পুরো হালকা কুঁচকে আছে। কিছু একটা চিন্তায় মগ্ন উনি। আমি ওনার চিন্তায় পূর্ণচ্ছেদ দিয়ে বলে উঠলাম, পান্না কি মারা গেছে? উনি সামনের দিকে তাকিয়ে থেকে আফসোসের সুরে বললেন, না মরেনি, তবে লাইফ টাইম এর জন্য প্যারালাইজ হয়ে গেছে। বলে একটু থেমে আবার বলে উঠলেন, ওর মৃত্যু আমার হাতে নেই, দুবারই বেঁচে গেল, তবে এবার আগে বারের মতো ঠিক হওয়ার কোনো চান্স নেই, শুধু নামেই বেঁচে থাকবে। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। আমাদের চারিদিকটা নিস্তব্ধতায় ভরে গেল। ঝিঁঝি পোকার অবিরাম চিৎকার চারিদিকে নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমাদের মাঝে নীরবতাকে ভঙ্গ করে আমি বলে উঠলাম, আমি যখন ভুপির কাছে থাকতাম আপনি আমায় ফলো করতেন। আমার কথায় উনি বিস্ময় মাখা দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমি ওনার বিস্ময়কে কমবার জন্য বললাম, আমাকে মণিমা সব বলে দিয়েছে, আমি সব জানি আমার অতীত সম্পর্কে। উনি আমার মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন, তারপর দৃষ্টি সরিয়ে নিলেন। সামনে আকাট অন্ধকারে দৃষ্টি মেলে একটা বড় শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, তখন সময়টা গ্রীষ্মের ঠিক মাঝামাঝি। আমার বয়স তখন 13 কি 14। ক্রিকেট কোচিং থেকে ফিরে কেবল সোফায় গাটা এলিয়ে দিয়েছি। হঠাৎ একটা
চাপা খিলখিল হাসিতে পাশে ফিরে তাকায়। দেখি একটা বাচ্চা মেয়ে মুখ চিপে ধরে হাসছে। আমি তার হাসির কারণ অনুসন্ধানের জন্য আশেপাশে তাকালাম, কিন্তু আমি ছাড়া কেউ নেই। এই পুচকিটাকে আমি চিনি। এটা আমার ছোট ফুপির মেয়ে। আমি ওর দিকে চোখ গরম করে তাকাতে ফ্যাস ফ্যাস করে কান্না করতে লাগলো। আমি ওর কান্না অপ্রস্তুত হয়ে গিয়ে ওটা সেটা বলতে লাগলাম, কিন্তু কিছুতেই থামছে না। তখন আমি ওর সামনে দাঁড়িয়ে বললাম, এই সিট কাঁদুনি, কান্না থামা, তাহলে আইসক্রিম দেব। সঙ্গে সঙ্গে ওর কান্না থেমে গেল। এইটুকু বলে উনি হালকা হাসলেন, তারপর আবার বলতে শুরু করলেন। আইসক্রিম পেয়ে ওই নিষ্পাপ মুখটা হাসি রেখা ফুটে উঠল। কেন জানি না ওর কান্না মাখা মুখটা সহ্য করতে পারছিলাম না। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছিল। এই অনুভূতিটা প্রেম বা ভালোবাসা ছিল না, একটা অদ্ভুত টান ছিল। কিছুদিন পর থেকে ও আমাদের বাড়িতে থাকা শুরু করলো। 24 ঘন্টা আমার সামনে থাকায় একসময় অভ্যাসে পরিণত হয়ে গেল। আর সেই অভ্যাসটা আমার কাল হলো। একটা অজানা রোগ আমায় আক্রান্ত করলো, যেটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। ধীরে ধীরে আমার পুরো শরীর মনে ছড়িয়ে পড়ে। সেটা এখন আমার প্রতিটা শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। ওর প্রতি কোনো আকর্ষণ ছিল না। একটা 14 বর্ষের ছেলে 5 বছরের মেয়ের প্রতি কি বা আকর্ষণ থাকতে পারে? ছিল একটি অলৌকিক টান, একটাই অনুভূতি। কিন্তু আমার ভাগ্য দেখ, যার গায়ে একটা ফুলের টোকাও সহ্য করতে পারতাম না, তার জীবনের সবচেয়ে বড় আঘাতটার জন্য আমিই দায়ী। যাকে একটা সময় চোখের আড়াল করতে পারতাম না, তার পুরো স্মৃতি থেকেই আমি মুছে গেলাম। খুব ইচ্ছে করে সামনে যেতে, কিন্তু ভয় হতো সে আমাকে যদি চিনতে না পারে। সেটা আমি কোনোভাবে সহ্য করতে পারতাম না। ভেবেছিলাম সামনে যাব না, ওর অভ্যাসটা কাটাবো। হোস্টেলে দিনটা পড়াশোনার মধ্যে ডুবে গেলাম। তবুও দিন শেষে একবার দেখতে খুব ইচ্ছে হতো। তাই ছুটে চলে যেতাম হোস্টেল থেকে 16 কিলোমিটার পথ গিয়ে একবার দেখতে পেতাম। কখনো পার্কে, কখনো স্কুলে যাওয়ার পথে। ওই 5-6 বছরের বাচ্চা মেয়েটার প্রতি আমার কি ছিল? প্রেম বা ভালোবাসা? না, তা না। একটা টান, একটা অদ্ভুত টান। ছুটে যেতাম বারবার। তখন সে কেবল অষ্টম শ্রেণীতে উঠছে। স্কার্ট ফ্রক ছেড়ে চুড়িদার পরে স্কুলে যাওয়া শুরু করেছে। দুদিকে বেনুনি দুটো ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটার পরিবর্তন করে শান্তভাবে হাঁটতে শুরু করেছে। সপ্তাহে 7 দিনে 16 কিলোমিটার পথ ছুটে গিয়ে স্কুলের পাশে জামরুল গাছটার নিচে দাঁড়িয়ে থাকাটাও আমার অভ্যাস হয়েছে। প্রতিদিন আড়ালে থেকে দেখার ওই একটা ঝলক না দেখতে পেলে দিনটাই অসহ্যকর হয়ে ওঠে। এতদিন যে টানে ছুটে আসতাম, সেই টান, এর আসল নাম যে ভালোবাসা, তা বুঝতে পেরেছিলাম। যে রোগে আক্রান্ত হয়েছিলাম সেই রোগ ছিল ভালোবাসার রোগ, তা বুঝেছিলাম। তার দ্বারাই প্রতিদিন মরেছি, ভেঙেছি, ভেঙে গুঁড়িয়ে শুধু তাকেই চেয়েছি। ভালোবাসার আগুনে সবাই পুড়ে, আমিও পুড়েছি। 5টা বছর পুড়েছি। এতগুলো বছর ধরে তার এক ঝলক দেখা যে অভ্যাস করেছিলাম, সে অভ্যাসকে কাটাতে গিয়ে পুড়েছি। এতটুকু বলেই উনি থামলেন। আমি ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে কেঁদে চলছি। ওনাকে কিছু বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। একটা মানুষ কিভাবে একজনকে এত ভালোবাসতে পারে? যতটা নিজের সম্পর্কে জেনেছি, ততটা মনে হচ্ছে আজ আমার এই অস্তিত্ব তা শুধুমাত্র ওনার জন্য। হঠাৎ ইভান ভাই আমার বাহু টেনে ঘুরিয়ে নিয়ে বুকে মিশিয়ে নিলেন। আমি ওনার পিঠে গেঞ্জি খামচে ধরে ওনার বুকে মাথা রেখে কান্না করতে লাগলাম। রাত্রি 1টা। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজটা খুব কানে লাগছে। 1 ঘন্টা যাবৎ চোখ বন্ধ করে আছি, কিন্তু কিছুতেই চোখ দুটো ঘুম নামছে না। জীবনে সব সত্যিগুলোকে খোলা বইয়ের মতো চোখের সামনে দেখতে পেয়ে ঘুমটা আরো সঙ্গে দিচ্ছে না। আমার আগুনে ফোবিয়ার ওই বোম ব্লাস্টের পর থেকে। আর সেই দিদি আম্মা বলে ডাকা মহিলাটি আসলে আমার জীবনের নানিমা, আর আমাকে বাঁচাতে গিয়ে উনি মারা গিয়েছে। সকালবেলা ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ চড়ক গাছ। 10টা বেজে গেছে। আমি এতক্ষণ মরার মতো ঘুমাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে দেখি মণিমা ঘরে ঢুকছেন। আমাকে দেখে বলে উঠল, উঠে গেছিস ঝিনু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি।
মণিমামাকে ডাকুনি কেন? এতক্ষণ কেউ ঘুমায়? আমি ইচ্ছে করেই ডাকিনি। এমনিতে তোর উপর দিয়ে যা ধকল গেল তার জন্য একটা এমন ফ্রেশ ঘুমের প্রয়োজন ছিল। আচ্ছা শোন, তোর মা আব্বারা এসেছে, ওনারা নিচে আছে। তুই ঘুমাচ্ছিলি তাই ডাকিনি। আমি অবাক হয়ে বললাম, আম্মা আব্বুরা এখানে কেন? দেখ ঝিনুক, তুই আমাকে বারণ করছিলি এই দুর্ঘটনা জানতে, কিন্তু তারা তো বাবা মা, তাদের জানার সম্পূর্ণ অধিকার আছে। আর পরে অন্য কোনো মাধ্যমে জানতে পারলেও ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার খুলছি, বলে মণিমা চলে গেলেন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। দেখলাম নিচে প্রায় সবাই আছে। আমার গোষ্ঠী শুদ্ধ লোক হাজির। আমি সোফায় গিয়ে বসতে সবাই ছেঁকে ধরলো। মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, মাথায় হাত বুলোতে বলেন, একা একা আর কোথাও বের হবি না তুই। এবার তোর বিয়েটা দিয়ে দিতে পারলেই আমি চিন্তা মুক্ত হব। বিকেলবেলা মুখ ফুলিয়ে সোফায় বসে আছি। অতিরিক্ত রাগ, বিরক্তকর, মাথাটা ভো ভো করছে। আর আমার রাগের কারণ হলো ছোট নারী ভান্ডার। সেই সকালবেলা এক ঝলক দৃশ্য দিয়ে সারাদিন ওনারা টিকিরও খোঁজ মেলেনি। আজ সবাই এত আত্মীয় বাড়ি যাচ্ছে, আজকে ফিরে আসবে, কিন্তু আমি যেতে চাইলে ছোটন কি সব অদ্ভুত যুক্তি আর গায়ের জোর দেখিয়ে রেখে যেতে চাইলো। আমি বুঝতে পারছি না ছোটন কি হয়েছে। ও আমাকে ছেড়ে কোন জায়গায় যেতে চায় না? তাহলে আজকে কেন নিয়ে যেতে চাইছে না? হঠাৎ মা রেডি হয়ে নিচে আসতে আমি বললাম, মা আমি যাব। মায়ের তৎক্ষণাৎ উত্তর, তোর চল না। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। হঠাৎ ছোটন মাকে কি যেন একটা ইশারা করলো, তারপর বলল, না বৌমা, ঝিনুকের এখন কোথাও বেরোনোটা ঠিক হবে না। এমনিতে দুদিনের ওপর দিয়ে অনেক ধকল গেছে, ও এখন বাড়িতে রেস্ট নেওয়া উচিত। মা ওর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠিকই তো, তোর রেস্ট নেওয়া উচিত। আমি দাঁত কিরমির করে ছোটনকে বললাম, জীবনে আমার কাছে হেল্প চাইতে আসিস, দেখাবো মজা। জীবনে ক্ষমা করব না তোকে। ছোটন হ্যালি ভাব করে বলে উঠল, কাল তুই আমাকে থ্যাঙ্কস জানাবে, বুঝলা, আজকে না নিয়ে যাওয়ার জন্য। এই তুই বেশি কথা না বলে বেরা তো মাথা। হুম, বেরোবই তো, তোর সাথে থাকবো নাকি? বিকেল 5টা নাগাদ সবাই বেরিয়ে গেল, শুধু ছোট মণিমা শরীর ভালো না থাকা থেকে গেল। একা একা ভীষণ বিরক্ত লাগছে। ছোট মনির ঘরে শুয়ে আছে। 2 কাপ চা এনে মণি আর আমি একসঙ্গে খেলাম। কিছুক্ষণ বসে গল্প করে রুমে চলে আসলাম। বেডে শুতে যাব, হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর চোখ পড়তে দেখলাম একটা পার্স, একটা লাল রঙের গিফট বক্স, আর তার উপর রাখা একটা সাদা খাম। আমি বক্সটা খুলতে দেখলাম একটা নীল রঙা সিল্ক শাড়ি, সঙ্গে ব্লাউজ পেটিকেট সহ। আমি খুশি হয়ে খামটা খুলতে দেখলাম একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা 6:30টায় রেডি হয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়াবি। চিরকুটটা পরে বুঝতে বাকি রইল না এটা কার দেওয়া। আমি তাড়াতাড়ি রেডি হতে লাগলাম। ঘড়িতে ঠিক 6টা 30। আমি রেডি হয়ে গেট দিয়ে বের হলাম। কৃষ্ণচূড়া গাছটা ইভান ভাইদের বাড়ি থেকে একটু দূরে। আমি রাস্তায় পা রাখতে গা ছমছম করতে লাগলো, মনে এক অদ্ভুত ভয় লাগতে শুরু করলো। এই রাস্তাটা বরাবরই জনমানবহীন, তাই এই ভরা সন্ধ্যাবেলাতে দূর দূরান্তে কোনো মানুষ চোখে পড়ল না। রাস্তার ধার ঘেঁষে হেঁটে চলছে। সেদিন পার না করা ঘটনা হঠাৎ মনে হতেই ভয়টা আরেকবার জমে বসলো। নুপুর আর চুড়ি ঝুনঝুন শব্দ ফাঁকা রাস্তায় আরো বিকট শোনাচ্ছে। আমি টান পায়ে হাঁটতে লাগলাম। কৃষ্ণচূড়া গাছটার কাছাকাছি আসতে সামনে তাকিয়ে হৃদয়টা থমকে গেল। কিছু সময়ের জন্য সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনের সমস্ত ভয় যেন এক নিমিষে উধাও হয়ে গেল। কৃষ্ণচূড়া গাছটা ঠিক নিচে ইভান ভাই 2 পকেটে হাত ঢুকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। পরনে কালো প্যান্ট, এর সঙ্গে কালো ব্লেজার। ল্যাম্পপোস্টে হলদে আলো ওনার চোখ মুখে পড়া আরো বেশি সুন্দর লাগছে। উনি এক হাতে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি কাছে যেতেই আমার গালে হাতটা রেখে ফিসফিসিয়ে বললেন, লুকিং গর্জিয়াস।
বিনিময়ে আমি মুচকি হাসলাম। উনি আমার হাত ধরে গাড়ি থেকে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলেন। দুপাশে ঘন জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগিয়ে চলছে আপন গতিতে। আমি জানালা দিয়ে বাহিরের নিবিড় অন্ধকার চোখ রেখেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই অজানা। একবার ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছি, উত্তরে উনি শুধুমাত্র রহস্যজনক হেসেছেন। তবে এই লোকশূন্য পথটিতে যেতে আমার বিন্দুমাত্র ভয় লাগছে না। পাশে থাকা মানুষটির সাথে থাকলে আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত থাকতে পারবো। উনি আশেপাশে থাকলে মনে হয় আমি সব রকম বিপদ থেকে সেফ। কোনো বিপদ আমার কাছে ঘেঁষতে পারবে না। আমার ভাবনার সেট নিয়ে উনি হঠাৎ ব্রেক করলেন। সঙ্গে সঙ্গে কল্পনার জগৎ থেকে আমি বাস্তবে ফিরলাম। গন্তব্যস্থল পৌঁছে গেছি ভেবেই আমি আশেপাশে তাকালাম, কিন্তু এখানে কিছু নেই, আশেপাশে সব জঙ্গল। ইভান ভাইয়া গাড়ি থেকে নেমে আমাকে নামালেন, তারপর আমার চোখে একটা কাপড় বেঁধে দিলেন। কি করছেন আপনি, কোথায় এলাম আমরা? উনি আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলেন, কাম উইথ মি। উনি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আমিও অন্ধের মতো ওনার পিছনে পিছনে যেতে লাগলাম, কিন্তু তবুও আমার ভয় লাগছে না। ওনার প্রতি আমার বিশ্বাস ভরসাটা তো এমনই অন্ধ। আমি এটাই তো সত্যিকারে ভালোবাসা, যাকে চোখ মুখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। হঠাৎ ওনার গায়ে গতি স্থির হয়ে গেল। উনি আমার চোখে কাপড়টা খুলতেই আমি চোখ পিট পিট করে তাকালাম। তা তাকিয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। নিজের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিয়েছে। সামনে ছলছল নদী বয়ে চলছে। নদীর পাড়ে সাদা বালির ওপর সারি সারি ক্যান্ডেল স্ট্যান্ড সাজানো, আর এই দীপ্তিমান মোমবাতির রোশনি নদীর জলে পড়ায় এক অতুলনীয় সৌন্দর্য সৃষ্টি হয়েছে। উপরের কাছে ডাল থেকে ছোট বড় ভাবে ঝুলছে শত শত হ্যাঙ্গিং ক্যান্ডেল। চারদিকটা হাজারো লাল সাদা বেলুন আর গোলাপ দিয়ে সাজানো। সাদা বালিশের ওপর ছড়ানো লাল গোলাপের পাপড়ি, আর কিছুটা দূরে নদীর পাড়ে চেয়ার টেবিল রাখা। এ যেন এক স্বপ্ন। এতদিন যা শুধুমাত্র স্বপ্ন দেখেছি, এসেছি তা এমন ভাবে সামনে দেখতে পাবো, তা কল্পনার বাইরে ছিল। আকাশে সমস্ত তারা যেন মর্তে নেমে এসেছে, চারিদিকে আলোয় আলোকিত। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ শরীরে খুব কাছাকাছি কারো অস্তিত্ব পাওয়ায় আমার ধ্যান ভাঙে। ইভান ভাই পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল। ওনার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ায় সারা শরীর শিরশির করে উঠল। উনি কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, একটা পৃথিবী চাই আমায় দিবি, যেখানে শুধু থাকবে তুমি, মানবী, ভাসবে না তোমার মনে আমার ছাড়া আর কোনো প্রতিচ্ছবি। একটা আকাশ চাই, পারবি দিতে তুমি, যেখানে উঠবে শুধু তোমাকে ঘিরে আমার স্বপ্নের ঘুড়ি। সেই বাতাস চাই, দিবে আমায়, যে শুধু বয়ে বেড়াবে একটি ধ্বনি, ভালোবাসি তোমাকে আমি। না থাকবে না তার কোনো প্রতিধ্বনি। সবকিছুই হবে যদি একবার বলো, আমার ভালোবাসায় জীবন সাজাবে তুমি। অন্তরে অন্তরাল থেকে বলবে কি তুমি, আমার ভালোবাসা ঝরাতে রাজি তুমি। এইটুকু বলে আমার কানে আলতোভাবে উনি ঠোঁট ছোঁয়ালেন। তারপর আবার ফিসফিসিয়ে বলে উঠলেন, আই লাভ ইউ ঝিনুক পাখি। ওনার শেষ কথাটা আমি চমকে উঠলাম। শব্দটা যেন বারবার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। ওনার সাথে আমার মনের মিলন হলেও কখনো সরাসরি ভালোবাসি শব্দটি বলা হয়নি। এই প্রথম ওনার মুখে একটা কথাটা শুনে অবাক হয়ে ওনার দিকে ঘুরে তাকালাম। উনি হালকা হেসে একটা হাঁটু ভাঁজ করে নিচে বসলেন। তারপর পকেট থেকে একটা রিং বক্স বের করে সামনে ধরলেন। হাসি মুখে বলে উঠলেন, তোমার ওই কাজল কালো চোখে সারা জীবন চোখ রেখে স্বপ্ন দেখার আশাটুকু দেবে কি আমার? তোমার অগোছালো শাড়ির কুচিটা ঠিক করার অধিকার দেবে কি আমার? সারা জীবন তোমার রাগ অভিমানগুলোর কারণ হবার অধিকারটুকু দেবে আমার? তোমার হাতের কাচের চুড়ি ভাঙার কারণটা কি হতে দেবে আমার? জীবনের প্রতিটা ক্ষণে তোমার শরীরের মাতাল করার ঘ্রাণে উত্তাল হওয়ার সুযোগটুকু দেবে কি আমার? তুমি যদি চাও তবে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেব তোমায়। যদি তুমি চাও তোমার ভালোবাসা ডুবে বৃষ্টি ফোঁটা থেকে সাগর হব আমি।
তুমি যদি চাও, তোমার প্রতিটা হৃদয়স্পন্দে সুবাসিত নিঃশ্বাসে আমার নাম লিখব। বলে একটা শ্বাস নিলেন, তারপর রিং বক্স থেকে চকচকে হীরা আংটিটা বের করে আমার সামনে ধরলেন, তারপর ঠোঁটে সেই প্রাণবন্ত হাসি ফুটিয়ে বললেন, উইল ইউ ম্যারিড মি? ওনার কথায় হৃদয়টা থমথম গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এই পানি কষ্টের না, আনন্দের, অতিরিক্ত আনন্দের। আমি মাথাটাকে দূরত্ব নাড়িয়ে সম্মতি জানালাম, তারপর হাতটা বাড়িয়ে দিয়ে উনি আমার অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিলেন। তারপর উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তাতে আমার পা মাটি থেকে অনেকটাই উঁচুতে উঠে গেল। উনি খুশিতে আমাকে ঘুরাতে ঘুরাতে চিৎকার করে বলতে লাগলেন, আই লাভ ইউ চিনু, লাভ ইউ ফর ইভা।